হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের যে সিরিজ চলছে সেই সিরিজের আজকে তৃতীয় নাম্বার পার্ট। তো আজকের যে ক্লাস সেই ক্লাস তোমরা জানোই রুলস, যে আমরা কোশ্চিন করব এবং তার সাথে যে টপিক সেই টপিকটাও ডিসকাস করব এবং সেই কোশ্চিন রিলেটেড যে টপিক সেই টপিক পড়বো এবং কোশ্চিনের সাথে আদার্স যে টার্মসগুলো যেগুলো অ্যান্সার হচ্ছে না, কেন হচ্ছে না, এবং এই অ্যান্সারগুলো বা ওই টার্মসগুলো আমার জানা জরুরি আছে কিনা, পরবর্তীকালে যে আমি পরীক্ষা দিব বা পরবর্তীকালে ওই প্যাটার্নের যে কোশ্চেন আসবে সেটা আমাকে বুঝতে এই যে সিরিজ সেটি সাহায্য করছে। আমি টপিক পড়ছি, কি পড়ছি, টপিক পড়ছি, এজ ওয়েল এস আমার কোশ্চেন অ্যান্সার হচ্ছে, সবকিছু হচ্ছে। ঠিক আছে, সো আজকের প্রথম আমরা কোশ্চেন দেখে নিচ্ছি। এটা 2018 ডিসেম্বর পেপার 2 যে ছিল সেই পেপার 2 এর পার্ট 3 অর্থাৎ 21 নম্বর। দেখো প্রথম কোশ্চেন বলছে ড্যাশ দিয়েছে এখানে, ড্যাশ ইনভলভ সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ আত্মসচেতনতা, কন্ট্রোল অফ কগনিটিভ অ্যাবিলিটিস, এবং কি করে কগনিটিভ অ্যাবিলিটিসকে আমাদেরকে কি করে কন্ট্রোল করে। যেরকম হচ্ছে প্ল্যানিং করা, রিভিউইং এন্ড রিভাইজিং করছি, আমরা এই কাজগুলো করার সময় সেলফ অ্যাওয়ারনেস থাকি এবং আমাদের যে কগনিটিভ মানে জ্ঞানীয় যে ক্ষমতা সেটা আমরা কি করি, কন্ট্রোল করি। হলো, তাহলে এটাকে কে কে ইনভলভ থাকে এখানে, সেন্ট্রানেশন, মেটাকগনিশন, কগনিশন নাকি অ্যাকোমোডেশন? উত্তরটা করো। বাংলা এখানে দেওয়া আছে কেন্দ্রীকরণ, মেটাকগনিশন। মেটাকগনিশনের বাংলা অধিগ্রহণ অনেক সময় দেওয়া থাকে, বাট মেটাকগনিশনই তোমরা বলো, জ্ঞান এবং সহযোজন। অ্যান্সার যদি এর আমরা দেখে নিই, এটা হচ্ছে আমার মেটাকগনিশন। সেন্ট্রানেশন নয়, কগনিশন নয়, আর অ্যাকোমোডেশন নয়, কি মেটাকগনিশন। কেন? দেখো মেটাকগনিশন একটা প্রসেস যেখানে আমরা সব থেকে বেশি মেটা শব্দটা যখনই ইনক্লুডেড করবে না, দ্যাট মিন্স বিয়ন্ড, বিয়ন্ড, দ্যাট মিন্স মেটা লিঙ্গুইস্টিক বলা হয় যখন আমরা ল্যাঙ্গুয়েজ সম্পর্কেই কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কেই জানার চেষ্টা করি। ল্যাঙ্গুয়েজ মেটা কগনিশন অর্থাৎ কগনিশন অ্যাবাউট কগনিশন, কগনিশন অফ অবজেক্ট অর্থাৎ কগনিশন যে আমাদের জ্ঞান, সেই জ্ঞান সম্পর্কে আমরা সেই জ্ঞানটাকে আরো কম্পিটেন্ট করার জন্য কি করছি, তার জন্য সেলফ অ্যাওয়ারনেস থাকছে এবং কগনিটিভ, যেমন প্ল্যানিং করছি ভালো করে শুরু করে, এই যে প্ল্যানিং করছি মানে কোনো একটা কাজ করার জন্য, এগুলো বলা হচ্ছে, এগুলো হচ্ছে মেটাকগনিশন টাইপের যে আমাদের ওয়ার্ক সেটা। মেটাকগনিশন আরেকটু আমরা প্রথমে মেটাকগনিশনটা বুঝে নিচ্ছি, যে মেটাকগনিশন রিফার্স টু অ্যাওয়ারনেস ওয়ার্ক এন্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়ানস ওন থট, তুমি নিজের চিন্তা ভাবনা, ওই জন্য বলছে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশন। এই যে ওয়ার্কগুলো এগুলো কার মধ্যে পড়ে যায়, এগুলো আমাদের মেটাকগনিশনের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, ওন থটকে আমরা কি করি, আন্ডারস্ট্যান্ড করি প্রসেস। ইট ইনভলভস এবিলিটি টু রিফ্লেক্ট এন্ড কন্ট্রোল ওয়ান কগনিটিভ প্রসেস, অর্থাৎ তোমার যে কগনিশন যে প্রসেস, নলেজ গেনিং যে প্রসেস সেটা, বা মেমোরি, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, এগুলোকে কি করো, এগুলো রিফ্লেক্ট, এগুলো কাজ করে। মেটাকগনিশন কি করে, একজন ব্যক্তিকে এলাও ইন্ডিভিজুয়ালস মনিটর এবং রেগুলেট করতে সাহায্য করে দেয়ার থিঙ্কিং, তাদের সেলফ থিঙ্কিংকে, হুইচ ইজ এসেনশিয়াল ফর ইফেক্টিভ লার্নিং এন্ড প্রবলেম। যেটা তুমি দেখো নর্মালি ভাবে তুমি যখন পড়াটাকে মনে করতে চাও, আন্ডারস্ট্যান্ড করতে চাও, তখন ওই যে প্রসেসটা করছো, দিস ইজ কল্ড মেটাকগনিশন। হলো, ভালো করে চিন্তা করছো, সেলফ অ্যাওয়ারনেস থাকছো তুমি, তাহলে দিস ইজ কল্ড মেটাকগনিশন। বাকি যে ওয়ার্ড গুলো ছিল আমরা সেগুলো সম্পর্কে একটু যাবো। একটা হচ্ছে সেন্ট্রানেশন, এটা আমরা কোথায় পড়েছিলাম, পিয়াজের থিওরিতে। সেন্ট্রেশনের কথাটা হচ্ছে, অর্থ কি হচ্ছে, এটা কগনিটিভ ডেভেলপমেন্টের, এটা হচ্ছে টেন্ডেন্সি অফ ইয়ং চিলড্রেন টু ফোকাস অনলি ওয়ান অ্যাসপেক্ট অফ এ সিচুয়েশন অবজেক্ট হোয়াইল ইগনোরিং আদার রিলেভেন্ট অ্যাসপেক্ট। এটা একটা বিষয়ের উপর ফোকাস করা, সেন্ট্রালেশন যেটাকে বলা হয়, সেন্টার, কেন্দ্রবিন্দুতে, কেন্দ্রীয় ক্ষমতা যেটা বলছে, এটা আমরা বিশেষ করে কাদের মধ্যে দেখা যায়, চিলড্রেনদের মধ্যে দেখা যায়। একটা আদার রিলেভেন্ট যে অবজেক্টস, মানে তুমি একটা জিনিস নিয়ে ভাবছো, তার সাথে প্রাসঙ্গিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে ভাববে না কিন্তু। তাহলে এটা আমরা কোথায় দেখেছি, এটা পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট থিওরির কোন স্টেজে বৈশিষ্ট্য, এটা একটা প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। হলো, কগনিশন আমরা নরমালি জানি একুয়ারিং, প্রসেসিং, স্টোরিং যে ইনফরমেশন করছি আমরা, এই যে প্রসেসটা চলছে এটাকে আমরা কগনিশন বলি। হলো, এবার বলা হচ্ছে অ্যাকোমোডেশন, আমরা এটা কোথায় পড়েছি, এটাও পিয়াজের থিওরিতে আমরা পড়েছি। কি অ্যাকোমোডেশন মানে হচ্ছে, আমরা এখানে নরমালি ভাবে জানি যে আমাদের স্কিমা, সেই স্কিমাতে কি করার পরে একটু যে নলেজটা আমার আছে সেই নলেজটাকে মডিফাইং এক্সিস্টিং কগনিটিভ স্ট্রাকচার, অর্থাৎ যে নলেজ আছে সেই নলেজটাকে আমরা ইনক্রিজ করব বাট একটু মডিফিকেশন করার পরে।
ইনক্রিজ করব বা মডিফিকেশন করার পর। ক্লিয়ার? আমরা 4টা টার্মস জেনে গেলাম। নেক্সট বাংলা তোমার এখানে দেওয়া আছে, এখানে তোমরা বাংলাটা দেখে নিও। ঠিক আছে? কেন্দ্রীকরণ, মেটাকগনিশন, জ্ঞান এবং সহযোজন। তাহলে এবার নেক্সট আমাদের যে কোশ্চিন 22 নম্বর, when children think to interpret the received information according to their experiences it is called। অর্থাৎ যখন কোনো একজন শিশু তার কোনো ইনফরমেশনটাকে ইন্টারপ্রেট করা মানে ব্যাখ্যা করতে চাইছে কিসের অনুযায়ী, তার মানে প্রিভিয়াস যে অভিজ্ঞতা সেই অনুযায়ী তা কি করতে চাইছে, ইনফরমেশনটাকে সে ব্যাখ্যা করতে চাইছে, মানে ইনফরমেশনটাকে সে ইন্টারপ্রেট করতে চাইছে। এটাকে বলা হয় কি রিফ্লেক্টিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং নাকি কংক্রিট থিঙ্কিং। প্রতিফলিত চিন্তন, সৃজনশীল চিন্তন, বিমূর্ত চিন্তন নাকি হচ্ছে কংক্রিট যেটাকে বলছে মূর্ত, এটাকে বলা হয় মূর্ত। ঠিক আছে? মূর্ত চিন্তন। তাহলে অ্যান্সার যদি আমরা দেখি অবশ্যই এটা একটা আমরা কংক্রিট থিঙ্কিং। যখন শিশুরা কি করে তাদের অভিজ্ঞতা অনুযায়ী প্রাপ্ত তথ্যের ব্যাখ্যা করতে চায়, কংক্রিট, তাকে বলা হচ্ছে আমার কংক্রিট থিঙ্কিং। প্রাপ্ত তথ্য যেটা আছে আমি সেখান থেকেই করার চেষ্টা করছি। রিফ্লেক্টিভ থিঙ্কিং এ কি হয় বলতো, রিফ্লেক্টিভ থিঙ্কিং এ আমার প্রাপ্ত তথ্য থেকে আমি সেটাকে আরো বিশ্লেষণ করার চেষ্টা, ক্রিয়েটিভ আরো আমি এডিফিকেশন করছি, নতুনত্ব ভাব করছি। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা কি না, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা হচ্ছে আমি একটা জিনিস ভাবছি বাট সেই বস্তুটি আমার কাছে নেই। তোমাকে কেউ গল্প বলছে কিন্তু গল্পটা তোমার প্রতিচ্ছবি হয়ে ভেসে আসছে কিন্তু তোমার সামনে নেই, মূর্ত হিসাবে নেই। রিফ্লেক্টিভ থিঙ্কিং। আমরা আগে দেখে নিই কনসেন্ট্রেট থিঙ্কিং যেটাকে বলা হয়, কংক্রিট থিঙ্কিং সরি। এখানে কি এটা হচ্ছে ইনভলভস দ্য টেনিজেবল অবজারভেবল অবজেক্টস ইভেন্ট এক্সপেরিয়েন্সেস রেদার দেন অ্যাবস্ট্রাক্ট অর হাইপোথেটিক্যাল। আমার কাছে যে বিষয়বস্তু আছে সেটাকে আমি ইন্টারপ্রেট করার চেষ্টা করছি সেই মতো করে। By literal interpretation of information and reliance on concrete fact or example। সামনে যে মূর্ত বিষয়বস্তু সেটাকে দেখে আমি এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে আমার, এটা কি ইয়ং চিলড্রেনদের মধ্যে এবং ইন্ডিভিজুয়ালস ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার উইথ বাট ইট ক্যান অলসো বেনিফিশিয়াল ফর সার্টেন কন্টেক্সট। মানে এটা বিশেষ করে কংক্রিট থিঙ্কিং মানে সামনে দেখে করার চেষ্টা করছি। বুঝতে পারলেন? রিফ্লেক্টিভ থিঙ্কিং আমি বলে দিলাম যে কনসিডারেশন, কেয়ারফুল, আইডিয়া, সিচুয়েশন উইথ গোল গেইনিং, ইনসাইটফুল, আন্ডারস্ট্যান্ডিং করা, রিফ্লেকশন করা, যেটা আমি পড়েছি সেটা অ্যাক্টিভলি অ্যানালাইজ করে সেটাকে ইভালুয়েট করা, ওন থট প্রসেসিং। হলো ক্রিয়েটিভ থিঙ্কিং মানে হচ্ছে নতুন নতুন উপায় কি সলিউশন করা এবং অরিজিনাল ওয়ার্ক করা। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যেটাকে বলা হচ্ছে যে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অর আইডিয়াস প্রিন্সিপাল যেটা নট ডিরেক্টলি টাইড টু কনসেপ্ট, যেটা তোমার কাছে শুধুমাত্র ভিজিবল নয়, আমি নরমালি কগনিশন দিয়ে বা মাইন্ড দিয়ে এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারছি এক্সপেরিয়েন্সের মাধ্যমে। ইট ইনভলভস টার্মস জেনারেলাইজেশন, থিওরাইজ সিম্বলস রাদার দ্যান স্পেসিফিক ইনস্ট্যান্ট অফ এক্সাম্পল। শুধুমাত্র এক্সাম্পলের উপর ডিপেন্ড করছে না, এটা হায়ার অর্ডার রিজনিং। যখন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর কথা বলা হয় ইট ইজ রিলেটেড টু হাই অর্ডার রিজনিং। ক্লিয়ার? হাই অর্ডার রিজনিং এর সঙ্গে এটা রিলেটেড। নেক্সট যদি আমরা দেখি তাহলে কি নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, এখানে বাংলা দেওয়া আছে, তোমরা বাংলাটাকে দেখে নিবে। বাংলা আমি যেটা বলে দিলাম সেটাই, ঠিক আছে? তাই এবার নেক্সট কোশ্চেন আমরা দেখার চেষ্টা করছি। 23 নম্বর কোশ্চেন, টিচিং লার্নার্স এট ভ্যারাইং লেভেলস টু ডিফিকাল্টি বেসড অন দ্য এবিলিটি অফ ইন্ডিভিজুয়াল লার্নার নলেজ। অর্থাৎ লার্নারদেরকে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের লার্নার আছে, বিভিন্ন মানে একটা ক্লাসে বিভিন্ন ধরনের লার্নার থাকে, স্টুডেন্ট থাকে, তো তাদেরকে কি করা, ইনস্ট্রাকশন প্রোভাইড করানো, এটাকে কি বলা হচ্ছে? ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, সিলেক্টিভ ইনস্ট্রাকশন, প্রিসিস টিচিং নাকি এররলেস ইনস্ট্রাকশন। পৃথক নির্দেশনা দেওয়া, ইনস্ট্রাকশন নির্দেশনা বা নির্দেশ যাই বলো নির্দেশনা, হলো নির্ভুল শিক্ষা, ত্রুটিহীন নির্দেশনা। এটা যদি আমরা অ্যান্সার দেখি তাহলে অবশ্যই ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন। কেন? কারণ অনেকগুলো লার্নার আছে আর এখনকার যে মডার্ন যে আমাদের টেকনোলজি বা মডার্ন যে টিচিং লার্নিং প্রসেস, সেই টিচিং লার্নিং প্রসেসে আমাদের ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশনটাকে গুরুত্ব প্রদান করা হচ্ছে, কারণ সবাই যেন ক্লাসে বোঝে। ঠিক আছে? সবাই যেন সেটা বোঝে। এবার নেক্সট আমরা দেখার চেষ্টা করছি যে টেইলরিং করা টিচিং মেথডস এন্ড ম্যাটেরিয়ালস টু মিট দ্য ডাইভার্স নিড অফ ইন্ডিভিজুয়াল। অর্থাৎ অনেকগুলো লার্নার আছে, তাদেরকে মানে আন্ডারস্ট্যান্ডেড করা, তাদেরকে বুঝে তাদের মতো করে বিভিন্ন এবিলিটিস লার্নিং স্টাইল ইউজ করে, ইন্টারপ্রেট ইউজ করে তাদেরকে বোঝানো। সিলেক্টিভ ইনস্ট্রাকশন কথা কোনটা বলছে? যেটা স্পেসিফিক একটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে সিলেক্টিভ।
ফোকাস অন স্পেসিফিক স্কিল অর কনসেপ্টের উপর। প্রিসিশন টিচিং যেটাকে বলছে, এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। ফ্রিকুয়েন্টলি, প্রিসিশন মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি কাজটা করলাম, আমরা ফ্রিকুয়েন্টলি অ্যাসেসমেন্ট করছি, আবার চলছে তাদের স্টুডেন্টদের প্রোগ্রেসটাকে দেখছি, ওই টেকনিকে পড়াচ্ছি আমি, এটাকে স্পেসিফিক স্কিল। র্যাপিড ফিডব্যাক নিচ্ছি, মানে এখানে বিশেষ করে আমরা ফরমেটিভ যে আমাদের অ্যাসেসমেন্ট সেটা হয়। এররলেস ইনস্ট্রাকশন, এরর মানে হচ্ছে নির্ভুল, তো নির্ভুল নির্দেশনা কি, এটা করা হয় প্রোভাইডিং লার্নিং এক্সপেরিয়েন্স ডিজাইন টু মিনিমাইজ দ্য এরর এন্ড ম্যাক্সিমাম কারেন্ট রেসপন্স। যতটা পারি আমি মানে শুদ্ধর সহিত প্রতিক্রিয়া আমি প্রদান করতে পারি, হলো, এটাকে বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, বাংলা তোমরা দেখে নিবে, বিভেদমূলক নির্দেশনা, নির্বাচন নির্দেশনা, সুনির্দিষ্ট শিক্ষণ, ত্রুটিহীন নির্দেশনা, যেটাকে বলা হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো আমরা নেক্সট বলছি যে মেইনটেন্স ইজ দ্য স্পেসিফিক স্টেজ অফ লার্নিং হুইচ ইজ অ্যান্টিসিডেন্ট টু ড্যাশ অফ লার্নিং। রক্ষণাবেক্ষণ মানে মেইনটেন্স করা হলো শিক্ষার একটি নির্দিষ্ট পর্যায়, যা শিক্ষণের ড্যাশ পর্যায়ের পূর্ববর্তী। মানে আমরা মেইনটেন্স করছি দ্য স্পেসিফিক স্টেজ অফ লার্নিং ইন অ্যান্টিসিডেন্ট, কার প্রথমেই এটা বলা হচ্ছে, কার পূর্ববর্তীতে, এর পূর্ববর্তী থেকে, যা শিক্ষণের কোন পূর্ববর্তী, অধিগ্রহণ বা একুয়াজিশন, মোটিভেশন, ইন্ডিপেন্ডেন্ট নাকি জেনারেলাইজেশন। অধিগ্রহণ, প্রেরণা, স্বাধীন, সাধারণীকরণ। এর অ্যান্সার যদি আমরা দেখি তাহলে অবশ্যই এটা জেনারেলাইজেশনের একটা পূর্ববর্তী। আমি ঠিক, জেনারেলাইজেশন আমরা লাস্টে করে থাকি, তার আগে অ্যান্টিসিডেন্ট টু দ্য স্টেজ, তার আগে কি করা হয়, মেইনটেন্স স্পেসিফিক স্টেজ অফ লার্নিং হুইচ ইজ অ্যান্টিসিডেন্ট, কার আগে, পূর্ববর্তী সময়, এটা হচ্ছে আমার জেনারেলাইজেশনের পূর্ববর্তী সময় করা হয়। ঠিক আছে, যে জং বিলিভস, এটাকে বলা হচ্ছে যে জং বিলিভস দ্যাট কগনিশন এন্ড ইমোশন আর ইন্টারডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্টাররিলেটেড নাকি ইন্টিগ্রেটেড। অর্থাৎ যে জন বিশ্বাস করেন যে জ্ঞান আর আবেগ হলো পরস্পর নির্ভরশীল, স্বাধীন, আন্তঃসম্পর্কিত, সমন্বিত। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার যদি আমরা দেখি, অবশ্যই এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে এরা দুটোই স্বাধীন, এরা দুটো ইন্টারডিপেন্ডেন্ট, একটার সঙ্গে আরেকটার একদম এর ওর উপর ডিপেন্ড করছে, ওর উপর ডিপেন্ড করছে নয়, এটা স্বাধীন। এর থিওরি আমরা একটা দেখবো নিব, এই যে জেজনক, যেটা 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন, পলিশ আমেরিকান জেজন, অ্যাটিভমেন্ট রিসার্চ এন্ড সোশ্যাল সাইকোলজিতে তার ভূমিকা কি, সোশ্যাল সাইকোলজিতে তার ভূমিকা দেখা যায়। ঠিক আছে, আমরা তার মেজর দেখবো, মেন কথা হচ্ছে তার যে থিওরিটা সেটা আমরা দেখার চেষ্টা করবো, যেটা 19 থিওরিতে দিয়েছিল। কি, দ্য মিনিং অফ জেজনিস্ক এন্ড লিডাক্স দুজনে মিলে একটা থিওরি দিয়েছিল। সেই থিওরিটা হচ্ছে কি, এটা ইমোশনের ক্ষেত্রে থিওরি। ইমোশনাল রেসপন্স বেসড অন দেয়ার ওয়ার্কস আইডিয়াস, Jason and Ledoux shared their beliefs. Our emotional response and cognitive process do not always specific pattern. মানে আমাদের যে ইমোশনাল, আমাদের যে আবেগপূর্ণ যে প্রতিক্রিয়াগুলো এবং কগনিটিভ যে রেসপন্স বা কগনিটিভ প্রতিক্রিয়াগুলো, মানে জ্ঞানীয় প্রতিক্রিয়াগুলো সবসময় স্পেসিফিক প্যাটার্ন ফলো করে না, এটা বলছি। But theorize that some emotions are processed before cognition can occur, while others after cognition. কিছু আমাদের ইমোশন আছে, যেটা কগনিশনের আগেই হয়, আর কিছু কগনিশন আছে যেটা ইমোশনের আগেই হয়। বাট দুজনেই এখানে ওই জন্যই বলছে দুজনেই ইন্ডিপেন্ডেন্ট। কি বলছে? ইন্ডিপেন্ডেন্ট, অলওয়েজ এরা সবসময় কিন্তু একই ফলো প্যাটার্ন করেছে, এবং তারা কি ইন্ডিপেন্ডেন্ট, দুজনে থেকে ইন্ডিপেন্ডেন্ট। দেখো এখন বলা হচ্ছে ইমোশনস দ্যাট আর হেল্পফুল আওয়ার সার্ভাইভাল, যেরকম ফিয়ার কাম বিফোর আওয়ার কগনিটিভ রিসেপশন। ফিয়ার কিন্তু ফিয়ার, বাচ্চাদের যে ভয় করা বা এটা কিন্তু আগেই চলে আসে, জ্ঞান হওয়ার আগে ভয় করা বা এগুলো প্রবৃত্তিগুলো থেকে যায় তার সময় আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার এই ধরনের বলা হচ্ছে এটা। আর এখানে হোয়াইল ইমোশন দ্যাট হ্যাজ লেন ইম্প্যাক্ট অন সার্ভাইভাল ডেভেলপমেন্ট ওভার টাইম, লাভ যেরকম বলা হচ্ছে কাম আফটার কগনিটিভ রিসেপশন, ভালোবাসা বিশেষ করে এটা তুমি বুঝতে শিখবে, সমস্ত কিছু করতে শিখবে, তারপরে বিশেষ করে তখন এটা আসে। ক্লিয়ার? তার মানে এর থিওরিতে আমরা এটাই বুঝতে নর্মালি ভাবে যে কগনিটিভ এবং ইমোশনাল যে রেসপন্স বা ইমোশনাল যে বিহেভিয়ার বা ইমোশন, এটা কিন্তু দুজনের উপর রিলেটেড নয়, এরা ইন্টার রিলেটেড, এবং কখনো একটির আগে আসে, কখনো ওটি পরে আসে। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু মান এন্ড জেনিস, decision maker children always analyzes the problem, list the alternatives, weigh each option of its advantage and disadvantage,
হিজ বিহেভিয়ার রিফ্লেক্টস ভিজিল্যান্ট, আউটগোয়িং, অটোক্রেটিক কোনটা? নজরদারি, সতর্ক, বহির্গামী নাকি স্বৈরাচারী? মানে অ্যাকর্ডিং টু মান এন্ড জেন্সের মতে ডিসিশন মেকার যে চিলড্রেন আর কি, যারা ডিসিশন মেকিং করছে, তারা কি করছে? এনালাইজ করছে প্রবলেমটাকে, লিস্ট করছে যে প্রবলেমটাকে, এবং ইচ অপশন, আমরা যখন একটা প্রবলেম সলভ করি সেই প্রবলেমের বিভিন্ন ধরনের কি দেখি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, বিভিন্ন অপশন দেখি। তো সেই অপশনগুলো থেকে যেটা আমি করব বলছি, এটাকে কি বলা হচ্ছে তাদের মধ্যে যদি আমরা এটা দেখি, তাহলে এটাকে বলা হচ্ছে ভাইজিল্যান্ট, অর্থাৎ সতর্ক। আমরা যেহেতু এই থিওরি সম্পর্কে মনে করো কেউ জানো, ঠিক আছে, যে জানো না, ভাইজিল্যান্ট বিহেভিয়ার হচ্ছে কি, বা ভিজিল্যান্ট বিহেভিয়ার হচ্ছে কি, দিস ইজ এ স্পেসিফিক ডিসিশন মেকিং প্যাটার্ন। এটা কি? এইটা মিনস হচ্ছে একটা এই বিহেভিয়ার, এটা কোন না, এটা একটা স্পেসিফিক ডিসিশন মেকিং প্যাটার্ন হয়। কি করি আমরা? পিপল সিক ইনফরমেশন নেয়, এনালাইজ করে প্রবলেমটাকে এবং লিস্ট করে অল্টারনেটিভ এন্ড মেক দেম কেয়ারফুল ডিসিশন। মানে তুমি একটা প্রবলেমে পড়েছো, তুমি ইনফরমেশন কালেকশন করলে, এনালাইজ করলে, লিস্ট করলে যে কি কি সলিউশন হতে পারে, এবং তারপরে ফাইনালি তুমি ডিসিশন নিচ্ছে। ইট ইজ কল্ড ভাইজিল্যান্ট বিহেভিয়ার। 1977 সালে সাইকোলজিস্ট লিওন মান এন্ড ইরভিং জেনিস ডেভেলপমেন্ট দ্য কনফ্লিক্ট থিওরি মডেল অফ ডিসিশন মেকিং। মডেলটার নাম কি ছিল? দেখো, পরবর্তীকালে এই কোশ্চেন দিয়ে দিতে পারে, দ্য কনফ্লিক্ট থিওরি অফ মডেল কার? হ্যালো, which recognize that decision maker must choose from set of alternatives from each have both positive and negative outcomes. যখন একজন ডিসিশন মেকার কোন একটা ডিসিশন নিতে গিয়ে একটা অল্টারনেটিভ সে ডিসিশন করলো, তার কি আছে? তার পজিটিভও আছে এবং নেগেটিভ আউটকামস আছে তার মধ্যে। দ্য মডেল ইজ অলসো ভিউ এ ডিসিশন মেকার এজ এ বোথ থিঙ্কিং এন্ড সাইলেন্টিভ। দুটোরই কথা বলছি, আর পজিটিভও আছে, নেগেটিভও আছে। দেখো, ভাইজিল্যান্ট ডিসিশন মেকিং ইজ এ রেশনাল হাই কোয়ালিটি ডিসিশন মেকিং স্টাইল দ্যাট ইনভলভস, এখানে কি, এখানে আমরা কি করি? সিস্টেমেটিক সার্চ ফর রিলেভেন্ট ইনফরমেশন। অর্থাৎ আমরা কোনো একটা প্রবলেম পড়ার সময় আমরা সিস্টেমেটিক সেই রিলেভেন্ট, ওই প্রবলেম রিলেটেড যে ইনফরমেশন, সেগুলোকে আমি কালেকশন করার চেষ্টা করি। ডিটেইল কনসিডারেশন অফ ভেরিয়েবল অ্যাভেলেবল অল্টারনেটিভস, অর্থাৎ অনেকগুলো আমার কাছে অল্টারনেটিভ আছে, তার মধ্যে থেকে আমি ডিটেইল কোনটা সবথেকে প্রয়োজনীয় সেটা আমরা ডিটেইলি দেখার চেষ্টা করছি। অ্যালোকেশন টু সাফিসিয়েন্ট টাইম টু ইভ্যালুয়েট, প্রত্যেকটা অপশনকে, প্রত্যেকটা ইয়েকে, মানে তুমি কি করো বলো তো, তোমাকে যখন নর্মালি কোশ্চেন কোড অ্যান্সার করতে যাচ্ছ এমসিকিউ, তখন 4টাই অপশন দেখা গেলো অনেক সময় মিলতে চাইছে, বাট তুমি কি করো? তোমার কোনটা সবথেকে বেস্ট সেটা চুজ করার চেষ্টা করো কিনা? তাহলে তুমি কি করছো? অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছো, এটা কোনটা হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, বাট এটা আলাদা প্রবলেমের ক্ষেত্রে। রিভ্যালুয়েশন, রিভিউ দ্য ডাটা বিফোর মেকিং ডিসিশন, অর্থাৎ কোনো একটা ডিসিশন নেওয়ার আগে তুমি কি করবে? ভালো করে রিভ্যালুয়েশন করবে, রিভিউ করবে। আনহারিড নন ইম্পালসিভ মেকিং ফাইনাল ডিসিশন, অর্থাৎ তাড়াহাড়ি বা জলদি করে তুমি খুব তাড়াতাড়ি করে এই যে মানে ডিসিশন নিয়ে নিবে, এমন কোনো বিষয় কিন্তু না, ঠিক না, হলো, ওটা তার মধ্যে পড়ে না। এবার আর দুটো টার্ম ছিল হচ্ছে আমার সার্ভাইভেলেন্স, আউটগোয়িং এবং অটোক্রিক। সার্ভাইভেলেন্স হচ্ছে কি? এটা হচ্ছে সার্ভাইভেলেন্স, মানে আমরা না সিসিটিভি বলা হয় না, দ্যাট মিন্স বলা হচ্ছে ক্লোজলি অবজার্ভিং অর মনিটরিং সিচুয়েশন অফ এন পারপাস অফ গ্যাদারিং ইনফরমেশন এনশিওরিং সিকিউরিটি, অর্থাৎ ক্লোজলি অবজার্ভ করে এবং মনিটর করে ইনফরমেশন কালেকশন। নরমালি এটা বুঝলাম। আউটগোয়িং যেটাকে বলা হচ্ছে যে এটা সোশিয়েবল এক্সট্রোভার্ট, মানে আউটগোয়িং নরমালি বুঝে যারা এক্সট্রোভার্ট পিপল তাদেরকে। অটোক্রেটিক মানে এখানে কি করা হয়, যে ডিসিশন নেওয়া হচ্ছে না উইদাউট ইনপুট, মানে তুমি একটা ডিসিশন নিতে চাইছো কিন্তু তুমি কারো কনসালটেশন নিচ্ছ না, তুমি কারো কনসালটেশন নিতেই চাইছো না, তুমি নিজের মতো করে ডিসিশন নিচ্ছ। ইট ইজ কল্ড অটোক্রেটিক, এবং অটোক্রেটিক ডিসিশন মেকিং প্রসেস এটাকে বলা। অথরিটেরিয়ান ডিসিশন মেকিং প্রসেস, মনে করো কোনো একটা কোম্পানি কর্মীদের সঙ্গে আলোচনা করছে না কোনো একটা নেওয়ার সাথে, ডিসিশন নেওয়ার সময়, ইট ইজ কল্ড অটোক্রেটিক। হ্যালো, এবার নেক্সট আমরা এখানে বাংলা তোমার দেওয়া আছে, তোমরা দেখে নেবে। হ্যালো, এবার বলা হচ্ছে 28 নাম্বার কোশ্চেন মধ্যে, ইন ডেস থিঙ্কিং এ চাইল্ড ইজ এ প্রবলেম সলভার ইভালুয়েটস দ্য ট্রুথ লাইকলিহুড অফ সিস্টেম, অর্থাৎ ডেস চিন্তাধারায়, মানে এই চিন্তাধারায় একজন শিশু কি করে? প্রবলেম সলভ করে, এন্ড ইভালুয়েট দ্য ট্রুথকে কি করে? সত্যতাকে মূল্যায়ন করার চেষ্টা করে। এই যে কাজটি, এই যে স্টেপ, লাইকলিহুড দ্য স্টেটমেন্ট কি? এটা ক্রিয়েটিভ, অ্যাস্থেটিক, অ্যাবস্ট্রাক্ট নাকি লজিক? কোনটি? যখন এরকম করে তখন কোনটি? অবশ্যই লজিক্যাল। চাইল্ড প্রবলেম সলভার ইভালুয়েটস দ্য ট্রুথ, ইভালুয়েশন করার চেষ্টা করছে, আমি ট্রুথ খোঁজার চেষ্টা করছি। দ্যাট মিন্স আমি উই আর ইউজিং বা আই এম ইউজিং দ্য লজিক। তোমরা ডিবেট দেখার চেষ্টা করো না, টিভিতে যখন ডিবেট হচ্ছে, যদিও এখনকার ডিবেট তোমরা দেখোই,
আমরা ডিবেট মানে কি জানি বলতো, যে দুজন বসে আছেন বা চারজন বসে আছেন, প্রত্যেকজনাই এক একজনের মতামত প্রদান করে কোন একটি টপিক সম্পর্কে। অপরজনাকে কোশ্চেন করবেন, তার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া হবে। বাকি যে ডিসাইড করার যারা জাজ থাকে প্যানেলে বসবেন। টিভিতে যেরকম আমাদের নিউজ দেখছি, টিভিতে জাজকে আমরা একটা ইনফরমেশনকে প্রেজেন্ট করছে বা কোনো একটা ইনফরমেশন সম্পর্কে মতামত দিচ্ছে। এই ইনফরমেশন সম্পর্কে বিশেষ করে তোমরা পার্টির যদি দেখো ইনফরমেশন সম্পর্কে মতামত দিচ্ছে, তাহলে সেখানে জাজমেন্ট কারা এজ এ জনতা, আমরা আমরা খোঁজার চেষ্টা করছি অ্যাকচুয়ালি কার যুক্তিটা সঠিক। বাট কি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, না এর শোনা যায় না ওর শোনা যায়, মাঝখানে এঙ্কার দুই দিকে দুই ভলিবলের দিকে চলতেই আছে, বুঝতে পারলে? মানে ইয়ের মতো দুই দিকে চলতেই আছে আর মাঝখানে এঙ্কার এইদিকে ওইদিকে, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা একটা লজিক বোঝার চেষ্টা, এটা একটা লজিক্যাল। দেখো, লজিক্যাল মানে হচ্ছে থিঙ্কিং ইনভলভ সিস্টেমেটিক্যালি ইভালুয়েটিং স্টেটমেন্টস এন্ড আর্গুমেন্টস বেসড অন দ্য রিজনিং এন্ড এভিডেন্স। অর্থাৎ একটা এভিডেন্সের পরিপ্রেক্ষিতে আর্গুমেন্ট যখন দিচ্ছি, কনসিস্টেন্সি আছে কিনা, তার মধ্যে সম্ভব বোঝা আছে কিনা, ভ্যালিডিটি আছে কিনা, যে আর্গুমেন্টটা দিচ্ছি সেটাকে বলা হচ্ছে। তার মানে যখন আমি ট্রুথ খোঁজার চেষ্টা করছি, আই এম ইউজিং দ্য লজিক্যাল থিঙ্কিং, এবং এটা উইথ দ্য বেসিস অফ সাম এভিডেন্স, মানে আমাদের যুক্তিগত মাইন্ড। ক্রিয়েটিভ, আমি নর্মালি ভাবে দেখলাম সলিউশন দ্যাট মে নট নেসেসারলি বি রটেড ইন ট্র্যাডিশনাল। ক্রিয়েটিভ অ্যাপ্রোচে সলিউশন করা, অর্থাৎ সৃজনশীলতার যে চিন্তা ভাবনা সেগুলো প্রবলেম সলভিং মাধ্যমে। এস্থেটিক যেটাকে বলা হচ্ছে তোমার নান্দনিক, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ইভালুয়েশন, বিউটি, হারমোনি, এইসব সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট, যেটা আমি একটু আগে বললাম বিমূর্ত চিন্তন, যেটাকে ডাইরেক্টলি আমরা অবজারভেল করতে পারি না, বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন বা দ্য প্রবলেম বা দ্য অবজেক্টস। ঠিক আছে, এবার বাংলা আছে দেখে নিবে তোমরা। লাস্ট 29 নম্বর কোশ্চেন দেখো, দ্য টাস্ক ইন হুইচ চিলড্রেন গেট এক্সপিরিয়েন্স হোয়াইল এনজয়িং দেমসেলফ ইজ নোন এজ। মানে এমন একটি জীবন টাস্ক যেখানে চিলড্রেন কি করে বলতো, এক্সপিরিয়েন্স করে, এবং এক্সপিরিয়েন্স তো করছে তার সাথে সাথে এনজয় করতে করতে এক্সপিরিয়েন্স করছে। এটাকে বলা হয় ড্রিল প্র্যাকটিস টাস্ক, কনজিউমার টাইপ টাস্ক, প্রডিউসার টাইপ টাস্ক এবং প্রবলেম টাইপ টাস্ক। ঠিক আছে, এটা কি বলা হয়? এটা যদি আমরা অ্যান্সার দেখি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের, এটা বলা হয় কনজিউমার টাইপ টাস্ক। যখন কেমন আমরা দেখার চেষ্টা করছি, দেখো কনজিউমার টাইপ টাস্ক মানে হচ্ছে যেখানে একজন শিশু বা একজন ব্যক্তি এক্সপিরিয়েন্সেস, কোনো কিছু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছে, অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছে এবং নিজের সাথে এনজয় করছে। মানে সাচেস রিডিং, ওয়াচিং ভিডিওস, প্লেইং গেমস, এগুলো করার সাথে সাথে যখন করছি আমরা কোনো ইনফরমেশনকে রিসিভ করছি এন্টারটেনমেন্টের সহিত, দিস ইজ কল্ড কনজিউমার টাইপ টাস্ক। ড্রিল প্র্যাকটিস কি বলতো, রিপিটেটিভ এক্সারসাইজ করছি আমরা, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ মাস্টারিং। কোনো একটা বিষয় সম্পর্কে মাস্টারিং স্কিল, স্পেসিফিক স্কিলটা আমি ভালোভাবে শিখতে চাইছি, দিস ইজ কল্ড ড্রিল এন্ড প্র্যাকটিস। প্রডিউসার টাইপ টাস্ক, সেটাকে কোনটাকে বলা হয়, যেখানে দ্য রিভার্স টাস্ক হোয়ার চিলড্রেন ক্রিয়েট এন্ড প্রডিউস সামথিং নিউ, নতুন করে ক্রিয়েটার করার চেষ্টা করছে এক্সপেরিমেন্ট করার মাধ্যমে। প্রবলেম টাইপ টাস্ক, একটা প্রবলেমে পড়েছো, সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছো, এনালাইজিং প্রবলেম, প্রবলেম সলভিং এবং রিজলভ করার চেষ্টা করছো, এটাকে বলা হচ্ছে। আজকের লাস্ট কোশ্চেন, মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ ইন টিচিং লার্নিং ইজ দ্য simultaneous use of visual, auditory and tactile and taste sense to enhance learning। মানে মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ আমরা এই মুহূর্তে ইউজ করছি, বিশেষ করে ক্লাসরুমের ক্ষেত্রে। কেন ইউজ করা হয়? তার বিভিন্ন ধরনের লার্নার, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, যে মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ ইন টিচিং লার্নিং ইজ দ্য simultaneous use of visual, auditory and tactile and taste sense to enhance learning, kinesthetic, ভেস্টিবুলার, পারসেপচুয়াল, অবজারভেশনাল। শারীরবৃত্তীয়, ভেস্টিবুলার, উপলব্ধিমূলক নাকি পর্যবেক্ষণ, মানে শেখার বহু সংবেদনশীল পদ্ধতি ভিজুয়াল শ্রবণ এবং দেশ ইন্দ্রিয়ের একযোগে ব্যবহার শেখার উন্নতির জন্য। কিসের, মানে কি উন্নতির জন্য আমরা করে থাকি? এটা যদি আমরা দেখি, এটা শারীরবৃত্তীয়, কি কাইনেস্থেটিক। যখন আমরা এটা করছি কাইনেস্থেটিক, মানে যখন আমরা কাইনেস্থেটিকের মাধ্যমে লার্ন করি, মানে কি বলতো, আমরা ইন্টেলিজেন্সের থিওরি পড়িনি, যখন আমরা কাইনেস্থেটিক বা তোমরা ব্লুম ট্যাক্সোনমির তৃতীয়টা যে পড়ো, কগনিটিভ ডেভেলপমেন্ট এবং সাইকোমোটর ডেভেলপমেন্ট, তো সাইকোমোটর ডেভেলপমেন্টে আমরা শারীরবৃত্তীয় কাজ ইউজ করি এবং তার সাথে আমরা ভিজুয়াল যত আছে, স্পর্শক যা আছে সবকিছু ইউজ করার চেষ্টা করি, অডিটরি, ভিজুয়াল, সমস্ত কিছু। ক্লিয়ার? কাইনেস্থেটিক কিসে? এটা একটা হচ্ছে
মুভমেন্ট বডিলি অ্যাওয়ারনেস থাকা, ইট ইনভলভস লার্নিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাচ এস হ্যান্ড অন এক্সপিরিয়েন্সেস। দেখো একটা নর্মাল জিনিস, কাইনেস্থেটিক লার্নার কারা, যারা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স করে, রোল প্লেইং করছে। বাট একটা জিনিস ভেবে দেখো, যখন আমি কাইনেস্থেটিক বা বডি বা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি, সেই সময় আমরা কি করছি, নট অনলি আমরা আমাদের বডি ইউজ করছি, এজ ওয়েল এস আমাদের মাইন্ড যে অ্যাক্টিভিটি সেটাও থাকছে। তার মানে ভিজুয়াল, অডিওটরি সমস্ত কিছু থাকছে। ভেস্টিবুলারটা কি বলা হচ্ছে, যে দ্য ভেস্টিবুলার ইজ সেন্স রিলেটেড টু ব্যালেন্স করা and special relation জায়গার ভিতরে activities that engage vestibular sense might be include that involves chance in body position, movement through space such as spinning, swinging and balancing। তুমি বসে আছো, সেই বসে যে তোমার ব্যালেন্স করা বডিকে এবং নড়াচড়া করা, এটাকে পজিশন করা। পারসেপচুয়াল, যেটা তুমি সেন্সরি অর্গানের মাধ্যম দিয়ে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করছো। অবজারভেশনাল, যখন তুমি একটা বিষয়বস্তুকে ভালো করে দেখছো এবং নিখুঁত করে ডেমনস্ট্রেশন, ভিডিও, প্রেজেন্টেশন এসব কিছু দেখে বসে শুধুমাত্র তুমি এটা ইউজ করছো, ইট ইজ অবজারভেশনাল, অনলি ইউজিং দ্য আই অ্যান্ড ব্রেন। বুঝতে পারলে? তো দেখো, এই একটা ক্লাস কতগুলো কনসেপ্ট শিখলে তুমি, বা কতগুলো টপিক হলো এখানে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো আশা করি তোমাদের ক্লাস, আজকে যে ক্লাস, সেটি ভালো লেগেছে, এবং তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করবে। আর যে প্রিপারেশন, সেই প্রিপারেশন অবশ্যই তোমরা চালাতে থাকো। এইরকমই ক্ষুদ্র ক্ষুদ্র এক্সাম দিয়ে আমরা, এই কোশ্চেন দিয়ে আমরা আমাদের সিলেবাসকেও কমপ্লিট করব, কোশ্চেন অ্যান্সার করব। তাই আমি এই প্রসেস অবলম্বন করেছি। বেঙ্গলিও নোটস থাকছে, ইংলিশও নোটস থাকছে, দুটোই তোমার কাছে হেল্পফুল এস পার ইয়োর সুইটেবল। যেহেতু সিটেড যারা, তাদের ইংলিশ করতে হবে, যেহেতু কিন্তু ইংলিশ করতে হবে, তারপরেও আমরা আন্ডারস্ট্যান্ড করতে চাই অ্যাকচুয়ালি বেঙ্গলিতে, যাই যেহেতু আমরা কি বলতো, আমরা বাংলা ভাষায়, আমরা বাংলাতে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ভিডিও দেখো।